আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি 42% পেয়েছি, যেটা আমাদের জাতীয় গড়ের অর্ধেকের কাছাকাছি। তো সব স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা, মানদণ্ডটা বোঝা যায়। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম, সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব। এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি, যে কারণে মাত্র 23 কোটি টাকায় আমরা 44টা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি। এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই, সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব। আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। এই 44টা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং, সব উপজেলাতেই আমরা এটা বাস্তবায়ন করব। তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে হচ্ছে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি, যেখানে আসতেও এই যে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তির যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে। শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে, এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি। যথাসম্ভব যতটুকু প্রয়োজন, 53 লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না। আমরা 44টা লাইব্রেরি করছি উইদিন 23 CR, সেটা রাখার চেষ্টা করেছি। এর বাইরে আপনারা জানেন যে বিগত সময়ে যে কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের, এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি, এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন রিভিউ হয়েছে। ডিপিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত করতে পারি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের শিক্ষার হার এবং হচ্ছে দারিদ্র্যের হার, এই ইন্ডেক্সগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে বাকি দেশের যে গড়ের থেকে অনেক কম রয়েছে। সেখানে আমরা আরো কিছু উদ্যোগ নিয়েছি, কিছু কমিটমেন্ট আমাদের ছিল উত্তরবঙ্গের মানুষের প্রতি যখন আমরা সফরে গিয়েছিলাম। সেখান থেকে একটা আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং লাইব্রেরিগুলো আমরা দেখতে পারবো ইন অ্যাকশন। এবং এর বাইরেও আমাদের কিছু কমিটমেন্ট ছিল রিগার্ডিং যে উত্তরবঙ্গ তো আসলে কৃষি নির্ভর এলাকা, কিন্তু সেখানে যথাযথভাবে আপনার না থাকার কারণে দেখা যায় খাদ্যপণ্যের, কৃষি পণ্যের ভালো দাম পাচ্ছে না। সেখানকার কৃষকরা উৎপাদন ভালো হলেও সেখানে গুদাম নেই বা সেটা প্রক্রিয়াকরণের কোনো উপায় না থাকার কারণে সেই ভালো দাম পাচ্ছে না। আমরা সে বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করছি, আমরা অ্যাসেসমেন্ট করছি এখন পর্যন্ত, এবং আমরা সেগুলো স্থাপনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব সামনের দিনে। এছাড়াও তিস্তার ভাঙনের ফলে যারা গৃহহীন হয়েছেন, আমরা সেটা নিয়েও একটা প্রজেক্ট রেডি করছি, যে যারা গৃহহীন হয়েছেন যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব হয় তাদেরকে আমরা 5টা জেলা, আপনারা জানেন যে তিস্তার ভাঙন প্রবণ 5টা জেলা আছে উত্তরবঙ্গে, সেখানকার যারা গৃহহীন হয়েছেন তাদেরকে আমরা আবাসন নির্মাণ করে দিব স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। এছাড়াও আপনারা জানেন আমাদের বিকেন্দ্রীকরণের একটা অংশ হিসেবে স্পোর্টস থেকেও আমরা কিছু উদ্যোগের কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। যেমন ইন্টারন্যাশনাল ম্যাচ, এখন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দেখা যায় ঢাকা কেন্দ্রিকই বেশি, এর বাইরে চট্টগ্রাম আর সিলেটে হয়তো ক্রিকেটটা হয় মাঝে মধ্যে। তো আমাদের লক্ষ্য থাকবে একই সাথে আমরা যদি রেজিওন আকারেও দেখি তাহলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও আমাদের একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করার লক্ষ্য আছে। এই বিষয়ে আমরা বিসিবির সাথেও কথা বলেছি। রাজশাহী স্টেডিয়ামে আবারও হয়তো আমরা
অদূর ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পাবো এবং একই সাথে খুলনা স্টেডিয়ামও দেখতে পাবো। ক্রিকেটের এবং ফুটবলের জন্য আমরা নীলফামারী স্টেডিয়ামটা বরাদ্দ দিয়েছি, আপনারা জানেন, এবং সেখানেও আমরা বাফুফের সাথে কথা বলছি যে কিভাবে অতি দ্রুত সময়ের মধ্যে সেখানে ইন্টারন্যাশনাল আয়োজন করা যায়, যাতে করে আমাদের ওই যে প্রান্তিক পর্যায়ের দর্শক তারাও যেন সেটা দেখতে পান এবং প্রকৃত অর্থে ডিসেন্ট্রালাইজেশন এবং ওই রিজিয়নগুলোকে কেন্দ্র করে স্পোর্টস হাব তৈরি করা এবং ডিসেন্ট্রালাইজেশনের অ্যাপ্লিকেশনটা যাতে, আমরা তো সবসময় মুখে বলি বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, কিন্তু সেটার আসলে বাস্তবায়নটা যাতে দেখা যায় সে বিষয়ে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। এছাড়াও আবারও বলছি যে আমাদের এই যে লাইব্রেরি স্থাপনের যেই উদ্যোগ, এটা এত দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের বিশেষ করে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন কাজ করেছে। ওনারা অনেকগুলো প্রোটোটাইপ ডিজাইন তৈরি করেছিল, সেখান থেকে একটা সিলেক্ট করে আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপনে পৌঁছে যেতে পেরেছি এবং আমি আশা করি যে এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই বছর শেষ হওয়ার আগে লাইব্রেরিটা স্থাপন করে ফেলতে পারবো এবং একই সাথে আমরা সারা দেশে প্রত্যেকটি উপজেলায় এই লাইব্রেরি স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করব এবং সেগুলো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পাবেন। আমাদের এক্ষেত্রে উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক সরকারের কার্যক্রমের ক্ষেত্রে সারা দেশকে একটা সুষম বন্টনের মধ্যে নিয়ে আসা। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকার বেশি উন্নয়ন হওয়া বা কোনো এলাকার উন্নয়ন কার্যক্রম না হওয়া, এটা যেন আর আগামী সময়ে না থাকে, এটা নিশ্চিত করাটা আমাদের অন্যতম লক্ষ্য। তো আবারও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই উদ্যোগ এত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দিকে নিয়ে আসার জন্য এলজিইডি সহ আরো মন্ত্রণালয়ের যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি অনুরোধ জানাবো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আমাদের আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দিবে ক্লাব আজকের 44টি জেলায় যেই উপজেলা পাবলিক লাইব্রেরি স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা লাইব্রেরিগুলোকে দেখতে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। একটু কোয়েশ্চেন আনসারটা আমরা একটু শেয়ার। ঠিক আছে, ওকে। জি তালিকা বলতে আমরা যখন আমাদের প্রজেক্টগুলো দেখি একটা প্যাটার্ন দেখা যায় যে মনে করেন সারা দেশে যেই সাপোজ একটা হচ্ছে স্থানীয় গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ সড়ক উন্নয়নের যে কাজ, সেটাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে একটা দেখা যায় যে হয়তো গোপালগঞ্জের একটা উপজেলায় বেশি, রংপুরের একটা উপজেলায় একেবারেই নমিনাল। তো সেগুলোকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি, আমরা ডিপিপিগুলো সংশোধন করেছি এবং দেখা যায় যে একটা উপজেলায় গেলে সেখানে অ্যাসেসমেন্ট থাকে যে কত কিলোমিটার পাকা সড়ক আছে, কতটুকু, এগুলো তো ইন্ডেক্স যে আসলে কতটুকু উন্নয়ন হয়েছে বা কতটুকু হওয়া প্রয়োজন, কতটুকু ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সেই জায়গাগুলো আমরা লক্ষ্য করেছি যে সেটা বাস্তবেই ছিল এবং আপনারাও এটা জানেন, আপনারাও রিপোর্ট করেছেন বিভিন্ন সময়। সেটাকে আমরা কমিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছি। আপনারা জানেন যে এই প্রজেক্টগুলো দীর্ঘদিন আগে নেওয়া, কোনো প্রজেক্ট 10 বছর আগে নেওয়া প্রজেক্ট এখনও রানিং আছে। তো দেখা যায় ডিপিপি সংশোধন করে আবার করতে, এটা একটা প্রশাসনিক একটু তো পরিকল্পনা কমিশনে যায়, অর্থে যায়, আবার ক্লিয়ারেন্স একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমরা সেগুলোকে সংশোধন করে আমরা চেষ্টা করছি যে এটার ইমব্যালেন্সটা যতটা সম্ভব কমিয়ে আনা এবং এই লাইব্রেরি স্থাপনের মতো নতুন নতুন উদ্যোগগুলোতেও আমরা চেষ্টা করছি যেটা একটা ব্যালেন্স ভাবে যাতে হয়।
মাননীয় উপদেষ্টা, আপনাদের এই মেয়াদে কি এই যে 64টি জেলার মধ্যে এই লাইব্রেরি শেষ করবেন কিনা এ ধরনের চিন্তা ভাবনা আছে কিনা? আমরা কাজ শুরু করে 41টা করতেছে, 44টা উপজেলা 44টা 41টা জেলার 44টা উপজেলা, এই তো? 11টা 64 জেলার যে আপনি করবেন কিনা সেটা আমরা শুরু করে দিয়ে যাব, বাই দ্য টাইম শেষ হবে ইনশাল্লাহ। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে পাবলিক লাইব্রেরি যে উদ্যোগ নিয়েছেন খুবই ভালো উদ্যোগ, পাশাপাশি যেখানে উন্নয়ন হয় না সেখানে উন্নয়নের উদ্যোগ নিচ্ছেন। আমরা জানি যে হঠাৎ করে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, পাশাপাশি যে দুই সিটি কর্পোরেশন তেমন উল্লেখযোগ্য কোনো ডেঙ্গু নিয়ে তাদের কোনো উদ্যোগটা আমরা চোখে পড়ছে না। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলা যায় যে প্রায় 15 থেকে 20 দিনের মতো নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমরা জানি এই সময়টাতে সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি কাজ যে নাগরিক সেবা দেওয়া, যে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা, সেখানে সেই কাজ হচ্ছে না। এই সমাধান কোথায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের? ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে, এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন, এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে, এবং তাদের কার্যক্রম হচ্ছে সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব, এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং হচ্ছে সেটা কাভার করা। এটা কি সমাধান হওয়ার একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে একজন স্বঘোষিত মেয়র নিজেকে ঘোষণা দিলেন, মত বিনিময় করলেন, নগর ভবনে বসে গেলেন, দায়িত্ব বন্টন করে দিলেন, নগর ভবন তার দখলে বলা চলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সেটি আইনি বৈধতা দিচ্ছেন না, বিভিন্ন কারণে বলেছেন। আপনি কেন আপনার নতজানু হয়ে আছেন? সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না, তার সমাধানও করছে না, সরকার ব্যবস্থাও নিচ্ছে না, মানুষ সমালোচনা করছে। এটা নিয়ে কতদিন চলবে এটা? এই বিষয়টা নিয়ে সরকার কনসার্ন আছে, এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে মানে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি, একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই, এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। শেষ করি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ।